ইসলামিক বিশ্বের জন্য নিজস্ব একটা নেটো? হ্যাঁ, ঠিক এই ধারণাটাই এখন ভূ-রাজনৈতিক আলোচনার একেবারে কেন্দ্রে। তো আজকে আমরা এই বিশাল প্রস্তাবটাকেই সহজভাবে বোঝার চেষ্টা করব। মানে 40টারও বেশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মিলে একটা সম্মিলিত প্রতিরক্ষা জোট। বেশ শক্তিশালী একটা ধারণা, তাই না? কিন্তু প্রশ্ন হলো, এই চিন্তাটা হঠাৎ করে এলো কোথা থেকে? চলুন এর পেছনের কারণটা একটু খতিয়ে দেখি। পুরো বিষয়টা ধাপে ধাপে বোঝার জন্য আমরা প্রথমে দেখব কোন ঘটনা থেকে এই আলোচনার শুরু। এরপর মূল প্রস্তাবটা কি এবং এর নেতৃত্বে কে আসতে পারে সেই ক্ষমতার সমীকরণটা দেখব। আর সবশেষে এর পথে কি কি বাধা আছে আর ভারতের জন্য এর তাৎপর্য কি সেটাও বিশ্লেষণ করব। যে কোনো বড় বদলের পেছনে কিন্তু একটা স্ফুলিঙ্গ থাকে। এক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। চলুন দেখি কোন সেই অপ্রত্যাশিত সামরিক ঘটনা যা এই পুরো ব্যাপারটাকে নাড়িয়ে দিয়েছে। ভাবুন একবার, হামলাটা ঠিক এমন একটা সময় হলো যখন দোহায় 40টারও বেশি মুসলিম দেশের একটা সম্মেলন চলছিল। এই একটা ঘটনা যেন ভূ-রাজনৈতিক চিন্তার জগতে একটা বড় ধাক্কা দিল। এই হামলার পর মুসলিম দেশগুলোর মধ্যে তাদের সার্বভৌমত্ব আর পুরনো নিরাপত্তা চুক্তিগুলো আদৌ কতটা নির্ভরযোগ্য তা নিয়ে খুব বড় একটা প্রশ্ন উঠে গেল। আর সেখান থেকেই শুরু হলো একটা নতুন আরও শক্তিশালী সমাধানের খোঁজ। আর এই যে একটা হুমকির অনুভূতি তৈরি হলো, তারই জবাবে পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে একেবারে সরাসরি একটা নতুন আর সাহসী ধারণা সামনে নিয়ে এলো, একটা সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থার ধারণা। আচ্ছা, এই প্রস্তাবটা ঠিকমতো বুঝতে হলে এর পেছনের অনুপ্রেরণাটা জানতে হবে। আর সেটা হলো ন্যাটোর মূল ভিত্তি, তাদের বিখ্যাত আর্টিকেল 5, মানে একজনের উপর আক্রমণ মানে হলো সবার উপর আক্রমণ। আর এই ধারণাটা কিন্তু শুধু আলোচনার টেবিলেই আটকেনি। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে ইসলামিক দেশগুলোর জন্য নেটোর মডেলেই একটা প্রতিরক্ষা চুক্তি তৈরি করা উচিত। কিন্তু এত বড় একটা জোট যদি সত্যিই তৈরি হয়, তাহলে খুব স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন সামনে চলে আসে, এর নেতৃত্ব দেবে কে? আর এখানেই ক্ষমতার লড়াইটা প্রায় নিশ্চিত বলেই মনে হচ্ছে। এখানে বেশ কয়েকটা দেশ আছে যারা এই জোটের নেতা হওয়ার চেষ্টা করতে পারে, আর প্রত্যেকেরই কিন্তু নিজস্ব শক্তি আর সুবিধা আছে। এখানেই মূল প্রতিদ্বন্দ্বিতাটা একেবারে স্পষ্ট। একদিকে আছে একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান, অন্যদিকে নাটোতে থাকার অভিজ্ঞতা সম্পন্ন আর উচ্চাকাঙ্ক্ষী তুরস্ক, আর তার সাথে আছে বিশাল অর্থনৈতিক আর ভূ-রাজনৈতিক প্রভাব নিয়ে সৌদি আরব। লড়াইটা বেশ দিলচস্প হবে, তাই না? কিন্তু দেখুন, একটা আইডিয়া যত দারুণই হোক না কেন, সেটাকে বাস্তবে রূপ দেওয়াটা কিন্তু ততটাই কঠিন। এই জোট তৈরির পথেও বেশ কিছু বড় বড় বাধা আছে। চলুন সেগুলো কি কি একবার দেখে নিই। বাধাগুলো কিন্তু মোটেই ছোটখাটো নয়। যেমন ধরুন, একদিকে উপসাগরে তেলের টাকায় ধনী দেশ আর অন্যদিকে আফ্রিকার গরিব দেশ। তাদের মধ্যে অর্থনৈতিক ফারাকটা তো আকাশ পাতাল। তার ওপর অনেক দেশের নিজেদের মধ্যেই তো কত সমস্যা, পুরনো জোটের হিসাব নিকাশ, সব মিলিয়ে ব্যাপারটা বেশ জটিল। ন্যাটোর সঙ্গে মূল পার্থক্যটা এখানেই। ন্যাটোর দেশগুলো অর্থনৈতিকভাবে প্রায় কাছাকাছি স্তরের, কিন্তু এই প্রস্তাবিত জোটকে ধনী থেকে গরিব দেশগুলোর মধ্যকার বিশাল অর্থনৈতিক ব্যবধানটা সামলাতে হবে, যা মোটেই সহজ কাজ নয়। আর এখানেই চলে আসে আরেকটা বড় জটিলতা, বিশেষ করে তুরস্ককে নিয়ে। তুরস্ক তো ইতিমধ্যেই ন্যাটোর একজন গুরুত্বপূর্ণ সদস্য। তাহলে তারা একই সাথে দুটো সামরিক জোটে কিভাবে থাকবে? এই জোট যদি তৈরি হয়, তার প্রভাব কিন্তু শুধু সদস্য দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এর ঢেউ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে, বিশেষ করে এর অন্যতম এক প্রতিবেশী দেশের ওপর। আর এটাই হয়তো সবচেয়ে বড় এবং জটিল প্রশ্ন। যদি এই জোট সত্যিই তৈরি হয় আর পাকিস্তান তার সদস্য হয়, তখন ভারত-পাকিস্তান সংঘাতের সময় কি হবে? এই একটা সম্ভাবনা কিন্তু ভারতের জন্য পুরো ভূ-রাজনৈতিক সমীকরণটাই বদলে দিতে পারে। পরিস্থিতিটা আরও জটিল, কারণ উপসাগরীয় দেশগুলো থেকে শুরু করে ইন্দোনেশিয়া পর্যন্ত অনেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সাথেই ভারতের কিন্তু দারুণ ভালো অর্থনৈতিক আর কূটনৈতিক সম্পর্ক আছে। ভারতের সঙ্গে এই শক্তিশালী সম্পর্কগুলোর কারণে জোটের অন্য সদস্যরা একটা বড় দ্বিধায় পড়ে যাবে। ভারত-পাকিস্তান সংঘাত হলে তাদের পক্ষ নিতে বাধ্য করা হতে পারে, যা আসলে কেউই চাইবে না। এই সব পরস্পর বিরোধী স্বার্থের কারণেই মনে হচ্ছে নেটোর মতো কড়া একজনের উপর আক্রমণ মানে সবার উপর আক্রমণ, এই ধারাটি হয়তো এই জোটে রাখা সম্ভব হবে না। তার বদলে জোটটা হয়তো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মতো যৌথ সামরিক প্রকল্পের দিকেই বেশি ঝুঁকবে। এত সব বাধা বিপত্তি সত্ত্বেও অনেক ভূ-রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন যে ইসরায়েলের ক্রমাগত আগ্রাসী নীতির কারণে আগামী 5 থেকে 6 বছরের মধ্যে কোনো না কোনো চেহারায় একটা ইসলামিক সামরিক জোটের আত্মপ্রকাশ প্রায় অনিবার্য।
আর এই আলোচনাটা আমাদের একটা চূড়ান্ত ভাবনার দিকে নিয়ে যায়। এখন প্রশ্নটা আর যদি বা হবে কি হবে না নিয়ে নয়, বরং প্রশ্নটা হলো কেমন হবে, এই নতুন জোটটা ঠিক কী রূপ নেবে, আর সেটা কিভাবে বিশ্ব ভূ রাজনীতির মানচিত্রকে নতুন করে আঁকবে, সেটাই এখন দেখার বিষয়।